মহাসড়কে যানজট আর খানাখন্দে ঈদযাত্রা নিয়ে চিন্তিত পরিবহন সংশ্লিষ্টরা। ভোগান্তি কমাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাইওয়ে পুলিশের। উন্নয়ন প্রশ্নবিদ্ধ করতে ইফতার পার্টিতেও মিথ্যাচার করছেন বিএনপি নেত্রী। পেট্রোল বোমা হামলার হুকুমদাতা হিসেবে ট্রাইব্যুনালে বিচার হবে, সংসদে প্রধানমন্ত্রী। ব্রাজিল থেকে আমদানি করা গম খাওয়ার উপযোগী, হাইকোর্টের রায়। তবে এই গম নিয়ে কাউকে বাধ্য করা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশ নেওয়া যাবে না, আদেশ হাইকোর্টের। রিট আবেদনকারী শিক্ষার্থীদের অসন্তোষ। এবং ফেলানি হত্যা মামলার রায়ের বিরুদ্ধে 13 জুলাই পিটিশন করবে ভারতীয় মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্ডিয়া। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। ঈদের আর বাকি অল্প কদিন, চলছে বাসের আগাম টিকিট বিক্রি। কিন্তু এরই মধ্যে কয়েক দফা বৃষ্টিতে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কগুলোতে সৃষ্টি হয়েছে খানাখন্দক। পাশাপাশি মহাসড়কগুলোতে যানজট দেখে এখন থেকে ঈদযাত্রা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। যদিও হাইওয়ে পুলিশ আশ্বস্ত করছে মহাসড়ক যানজট মুক্ত রাখার সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। নিজামুদ্দিন লিটনের ক্যামেরায় তাফসির বাবুর রিপোর্ট। ঈদের আগেই খানাখন্দময় মহাসড়ক, যথারীতি তা সারাতে চলছে জোড়াতালির সংস্কার। রাস্তার ক্ষতে দেয়া হচ্ছে পাথর বিটুমিনের প্রলেপ। ঢাকা আরিচা মহাসড়কের এই অংশটির মতোই কম বেশি অন্যান্য মহাসড়কগুলোতেও চলছে বৃষ্টিতে বেরিয়ে পড়া খানাখন্দ মেরামত। মেঘ বৃষ্টি রাস্তা ক্ষতি হয়েছে, বিদেয় আমরা কার্পেটিং পটল রিপেয়ারিং করতেছে। বৃষ্টিতে ভাঙিয়ে চুরিয়ে গেছে, এটাই মেরামতের কাজ করতেছি। তবে সংস্কারের মাধ্যমে রাস্তার উন্নতি হলেও যানজট নিয়ে আতঙ্ক কাটছেই না পরিবহন সংশ্লিষ্টদের। কুমিল্লা রেলগেটের থেকে জাম বাজে আপনার নিমসা বাজার পর্যন্ত জাম থাকুই, ওরপরে চান্দিনা পর্যন্ত জাম আছে। চন্দায় জাম থাকে, টাঙ্গালে জাম থাকে, যমুনা সেতুর জাম থাকে। যদি এরকম জাম দূর থাকে তাহলে তো আমরা ঠিক মতো ছাড়তে পারবো না। দেখা যাচ্ছে এক ঘন্টা পর পর লেট হবে। তবে হাইওয়ে পুলিশ বলছে মহাসড়ক যানজট মুক্ত রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত টাঙ্গাইল ও গাজীপুরের বিভিন্ন পয়েন্টে রোড ডিভাইডার, রেকার সহ বাড়তি পুলিশ মোতায়েন করে ঈদের পরিস্থিতি সামাল দেওয়ার পরিকল্পনা তাদের। সমস্ত গাড়ির প্রেসারটা আপনার কালিয়াকৈর থেকে শুরু করে আপনার বঙ্গবন্ধু সেতু পর্যন্ত এখানে যে প্রেসার পড়ে, দুর্ঘটনা হলে রোডের উপরে যানজটের সৃষ্টি হয়। আশেপাশে উঁচু জায়গা তেমন নাই, নিচু জায়গা, হঠাৎ করে গাড়ি সরাতে একটু অসুবিধা। এই জন্য আমরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে রেকার রাখবো। ওইখানে আমাদের ডিভাইডারের ব্যবস্থা থাকবে, মোটরসাইকেল যোগে আমাদের পুলিশ থাকবে। এছাড়া ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট, ঢাকা ময়মনসিংহ সহ সকল মহাসড়কেই ওয়াচ টাওয়ারের মাধ্যমে থাকবে দিনরাত নজরদারি। এসবের পাশাপাশি ঈদের 3 দিন আগে ও পরে মহাসড়কে ট্রাক, লরি, কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখা, রাস্তায় গড়ে ওঠা হাটবাজার উচ্ছেদ, যত্রতত্র পার্কিং বন্ধ এবং এলাকাভেদে পোশাক কারখানাগুলোতে ভিন্ন ভিন্ন সময়ে ছুটি দেয়া সহ নানামুখী পদক্ষেপ নিচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। ঈদকে সামনে রেখে আবারও শুরু হয়েছে ভাঙ্গা রাস্তা মেরামতের তোড়জোড়। তবে বৃষ্টি এলেই এসব রাস্তা আবারও ফিরে আসে পুরনো চেহারায়। সংশ্লিষ্টরা বলছেন এবারের ঈদ যখন হচ্ছে বর্ষা মৌসুমে, তখন রাস্তাঘাটের এসব খানাখন্দ টেকসইভাবে মেরামত করা না হলে আবারও বিঘ্ন ঘটতে পারে ঈদ যাত্রায়। গাজীপুরের চন্দ্রা থেকে তাফসির বাবু, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন উন্নয়ন প্রশ্নবিদ্ধ করতে ইফতার পার্টিতেও মিথ্যাচার করছেন বিএনপি নেত্রী। পেট্রোল বোমা হামলার হুকুমদাতা হিসেবে ট্রাইব্যুনালে তার বিচার করা হবে। বুধবার সংসদে 2015-16 অর্থ বছরের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, নিজেরা পেট্রোল বোমা মেরে এখন পুলিশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশে এখন দারিদ্র্যের হার আমরা হ্রাস করেছি, হতদরিদ্রের হার হ্রাস করেছি। 5 কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উঠে এসেছে। কর্মসংস্থানে ব্যাপক আমরা ব্যবস্থা করেছি। যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে, আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে, বাংলাদেশের মানুষ পুরস্কার পাচ্ছে, সেই সময় আমরা দেখেছি কিছু মিথ্যাচার শুরু হয়েছে। বিএনপি নেত্রী তিনি প্রতিদিন ইফতার পার্টি করে সেই ইফতার পার্টিতে বসে কতগুলি মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছে, মিথ্যা কথা বলে যাচ্ছেন। এবং সবথেকে দুঃখজনক যে তিনি অভিযোগ আমাদের বিরুদ্ধে তো করেই, যে পুলিশ বাহিনী দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে এই রোজার সময়, তাদের উপরে দোষারোপ করা শুরু করেছেন। এটা সকলে জানে, বাংলাদেশের সব মানুষ জানে যে বিএনপি জামাত শিবির মিলে আন্দোলনের কর্মসূচি দিয়েছে, যার ফলে পেট্রোল বোমা পেরে মানুষ
হত্যা করা হয়েছে, মানুষকে খুন করা হয়েছে। অথচ তিনি বলে দিলেন যে এইসব পেট্রোল বোমা পুলিশ মেরেছে, এসব পেট্রোল বোমা এবং অগ্নিসংযোগ পুলিশ করেছে। ব্রাজিল থেকে আনা গম খাওয়ার উপযোগী বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। গম পরীক্ষার সব রিপোর্ট পর্যালোচনা করে এবং উভয় পক্ষের শুনানি শেষে বুধবার এ সংক্রান্ত রিট নিষ্পত্তি করে এই আদেশ দেন আদালত। তবে এই গম নিতে কাউকে বাধ্য করা যাবে না বলেও আদেশে উল্লেখ করেছেন হাইকোর্ট। আফজাল হোসেনের রিপোর্ট। ব্রাজিল থেকে আনা গম খাদ্য উপযোগী নয়, বেশ কয়েকটি গণমাধ্যম এমন প্রতিবেদন প্রকাশের পর হাইকোর্টের নির্দেশে খাদ্য অধিদপ্তর সহ বেশ কয়েকটি সংস্থা আদালতে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে দেখা যায় গমের গুণগত মান ঠিক আছে এবং তা খাদ্য উপযোগী। বুধবার গম নিয়ে করা এক রিটের উপর উভয় পক্ষের চূড়ান্ত শুনানি শেষে এ গম খাবার উপযোগী বলে আদেশ দেন হাইকোর্ট। গম পরীক্ষার সব রিপোর্ট পর্যালোচনা করে এতে খাবার অনুপযোগী কোনো কিছু পাওয়া যায়নি বলেও মনে করেন আদালত। তবে ব্রাজিল থেকে আনা যে গমগুলো এখনো বিতরণ করা হয়নি সেগুলো নিতে কাউকে বাধ্য করা যাবে না বলেও আদেশ দেন হাইকোর্ট। রাইতে যেটা বলেছে সেটা পরিষ্কার যে কমপ্লায়েন্স রিপোর্টের বেসিসে এবং সমস্ত রিপোর্টের বেসিসে এই কথা বলা যেতে পারে যে এটা খাওয়ার উপযোগী। গম নিতে না চায় তাকে জোর করে দেওয়া যাবে না, এবং কেউ যদি ফেরত দিতে চায় সেটা নিতে বাধ্য। এটা তো জোর করার কোনো বিষয় না, এটা গভর্নমেন্টের, এটা না 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 এটা এইভাবে আপনাদের ব্যাখ্যা করলে হবে না। ফেরত দেওয়ার ব্যাপারে কোনো বলা হয়নি। তবে রিটকারী আইনজীবী আবারও দাবি করেন যে রিপোর্টের ভিত্তিতে আদালতের এই আদেশ সে রিপোর্ট অসম্পূর্ণ। রায় হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আমদানিকৃত যে গমটা, সেই গমটা ইন্টারন্যাশনাল যে টেন্ডার হয়েছিল এবং যে টেন্ডারের নমুনা যেটা ইম্পোর্ট হওয়ার কথা ছিল, নমুনা অনুযায়ী বাংলাদেশে সেই গমটা আসে নাই। এছাড়া আদালত তার আদেশে বলেছেন ব্রাজিল থেকে আনা 2 লক্ষ মেট্রিক টন গমের অধিকাংশই বিতরণ করা হয়েছে। যে গম খেয়ে এখনো কেউ অসুস্থ হয়েছেন এ ধরনের কোনো খবরও পাওয়া যায়নি। গম নিয়ে গণমাধ্যমের প্রতিবেদন তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকেই করা হয়েছে বলেও আদেশে উল্লেখ করেছেন হাইকোর্ট। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে খাদ্য অধিদপ্তরের পরিচালক ইলাহি দাদ খান জানিয়েছেন ব্রাজিল থেকে আনা গম হাইকোর্টের রায়ের নির্দেশনা মেনে এখন বাকিটুকু বিতরণ করা হবে। হাইকোর্টের আদেশের পর বুধবার তিনি আরও জানান আমদানিকৃত গমের 90% বিতরণ হয়ে গেছে। হাইকোর্টের আদেশ বাস্তবায়নে মাঠ পর্যায়েও নির্দেশনা পাঠানো হবে বলেও জানান তিনি। রায়ের কপিতে কি কি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন মাননীয় আদালত, যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাগুলো আমাদের জন্য প্রতিপালনীয়। আমাদেরকে বলা হয়েছে যে যেটুকু আছে অবশিষ্ট আছে সেইটুকু কাউকে জোর করে দেওয়া হবে না। যদি কেউ আগ্রহী হন তাহলে সেটা ওনারা নিতে পারেন। যেটা বিতরণ হয়েছে সেটা বিতরণ হয়েছে, আর যেটা বিতরণ হয়নি 20-25 হাজার টন আছে, অর্থাৎ 1,80,000 থেকে 85,000 টন ইতিমধ্যেই এটা বিতরণ হয়েছে। এই যে বিতরণ হয়েছে, এই বিতরণের ক্ষেত্রে আমরা অন্তত কোনো ধরনের কোনো রিপোর্ট পাইনি যে কেউ জোর করে কাউকে দেয়া হয়েছে। যেহেতু মাননীয় আদালতের নির্দেশনা রয়েছে, তো আমি কেউ না চাইলে আমি তাকে জোর করে দেব না। ঠিক সেই ধরনের নির্দেশনা আমরা মাঠ পর্যায়ে দিয়ে দেব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ পাচ্ছেন না শিক্ষার্থীরা। বুধবার সকালে এ সংক্রান্ত এক রিট আবেদন খারিজ করে এ আদেশ দেন হাইকোর্ট। এ আদেশে অসন্তোষ জানিয়েছেন রিট আবেদনকারী শিক্ষার্থীরা। এর আগে গত মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব চৌধুরী ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ উভয় পক্ষের শুনানি শেষে বুধবার রায় ঘোষণার দিন ধার্য করেন। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেয়া সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে গত 16 মার্চ রুল জারি করেন হাইকোর্ট। এর আগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীরা টানা দুবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সুযোগ পেতেন, কিন্তু চলতি বছরে পাশ করা শিক্ষার্থীরাই কেবল পরীক্ষায় অংশ নিতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের প্রতিবাদে গত 12 মার্চ হাইকোর্টে রিট আবেদন করেন শিক্ষার্থীদের অভিভাবকরা। ঢাকা বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্ত নিয়েছিল যে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না, সেই সিদ্ধান্তই সঠিক বলে প্রতীয়মান হয়েছে। অতএব এবছর থেকে আর দ্বিতীয়বার কেউ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আমাদের পুরো হতাশ, ছাত্র সমাজের পক্ষে এরা যায় না আর কি। বিসি স্যার এমন সময় বিষয়টা অ্যানাউন্স করছে যে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার প্রথম আর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ফর্ম তোলার সুযোগ ছিল না। প্রবাসের সময় আরো থাকছে। রাজধানীর ধানমন্ডিতে বাস চাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার বাসে আগুন, গাড়ি ভাঙচুর। মেগা এবারে বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরোস্কেল ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনার ওজন মনিটরিং সম্ভব।
ঈদকে সামনে রেখে গার্মেন্টস সেক্টরের বেতন বোনাস নিয়ে যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকে শিল্প পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে এক বৈঠকে মহাসড়ক, নৌপথ ও আকাশপথের নিরাপত্তা নিশ্চিতে নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। 10ই জুলাই থেকে শুরু করে এনার পর্যায়ক্রমে গার্মেন্টস এবং অন্যান্য কলকারখানা শ্রমিকদের বেতনটা পরিশোধ করুন বোনাস সহ। গার্মেন্টসের এবং বিকেএমইর এবং অন্যান্য কারখানা তাদের অবস্থান বুঝে 14 তারিখ থেকে শুরু করবেন, পর্যায়ক্রমে ছুটি শুরু হবে। ব্যাংকগুলোতে এখন আমাদের এখান থেকে আমরা রিকোয়েস্ট করছি যে 15 তারিখেও খোলা রাখার জন্য, অস্থিতিশীল পরিস্থিতি যাতে না হয় সেই জন্য শিল্প পুলিশ প্রয়োজনে আমাদের সমস্ত নিরাপত্তা বাহিনীর লোকজন তৈরি থাকবেন, যাতে গার্মেন্টসে কোনো অস্থিতিশীল পরিস্থিতি, শুধু গার্মেন্টস নয়, যে কোনো কলকারখানায় কোনো অস্থিতিশীল পরিস্থিতি যাতে না হয়। দুদিনের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন এবং 14 জুলাইয়ের মধ্যে উৎসব ভাতা পরিশোধের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাল পতাকা মিছিল শেষে এ শ্রমিক সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশে আরও 5টি শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শ্রমিকদের বেতন বোনাস নিয়ে কোনো ধরনের টালবাহানা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। একই সঙ্গে শ্রমিকদের মূল বেতনের সমপরিমাণ বোনাস দেওয়ারও দাবি জানান তারা। পেশাজীবীদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যায় গণভবনে ইফতার পার্টিতে শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা যোগ দেন। আমন্ত্রিত অতিথিরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন, কথা বলেন দেশের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দেশের রাজনীতিতে বিএনপি অস্তিত্ব সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার পার্টিতে তিনি বক্তব্য রাখেন। এ সময় এরশাদ আরও বলেন, রাজনৈতিক মাঠে বিএনপি আর কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। বিএনপির অস্তিত্ব সংকটে, বিএনপির অস্তিত্ব বিএনপি মাথা উঁচু দাঁড়াতে পারবে না। দল বলতে আমরাই থাকবো, আওয়ামী লীগ থাকবো। আমাদের প্রত্যেকটা কর্মী মনে প্রাণে স্বপ্ন দেওয়া প্রয়োজন। আমরা প্রাণপণ চেষ্টা করবো যাতে জাতীয় পার্টি আরও শক্তিশালী হয়, আগামী নির্বাচন ভালো করতে পারি এবং আমরা একটা সুন্দর জাতীয় পার্টি দেখতে পারি। আগামী নির্বাচন বর্তমান সংবিধানের অধীনেই হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এতে বিএনপি যদি আবারও নির্বাচন বয়কট করে তাহলে তারা অস্তিত্ব সংকটে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার দুপুরে কিশোরগঞ্জের সার্কিট হাউসে এক মত বিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি। বর্তমানে নতুন সংবিধানের কিন্তু কোনো সম্ভাবনা নাই। সুতরাং এখন থেকেই তাদের উপলব্ধি করতে হবে যে আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ করতে হবে। আবারও যদি তারা এবারের মতো বয়কট করে তাহলে কিন্তু তাদের অস্তিত্ব আপনার বাংলাদেশের এবার প্রবাসের খবর। ফেলানী হত্যা মামলার রায়ের বিরুদ্ধে 13 জুলাই পিটিশন করবে ভারতীয় মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্ডিয়া। বুধবার সন্ধ্যায় কলকাতার অদূরে নবব্যারাকপুরে সংস্থাটির শাখা অফিসের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন অ্যামনেস্টি ইন্ডিয়ার সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুশান্ত সরকার। তিনি জানান, বৃহস্পতিবার কলকাতা থেকে তাদের একটি প্রতিনিধি দল নয়াদিল্লি রওনা হবে। 13 জুলাই সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে তারা জনস্বার্থ পিটিশন দায়ের করবেন। এ সময় সংস্থাটির অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আমরা আশা করছি 2-4 দিনের মধ্যেই আমরা চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট সেখানে আমরা যাচ্ছি। আমাদের যে অ্যাপিল আমরা মহামান্য প্রধান বিচারপতিকে এটা আমরা জানাবো। আশা করি আমাদের যে উদ্দেশ্য তিনি এটা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের উদ্দেশ্য সফল হবে বলে আমরা মনে করছি। 12 সদস্যের বাংলাদেশি বংশোদ্ভূত পরিবারটি সিরিয়ায় পাড়ি জমানোর মূল পরিকল্পনাকারী আব্দুল মান্নানের 21 বছর বয়সী মেয়ে রেজিয়া খানম। রেজিয়া কলেজে পড়ার সময় নিজেকে সম্পৃক্ত করে ব্রিটেনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল মুহাজিরিনের সঙ্গে, এমনটাই ধারণা যুক্তরাজ্য পুলিশের। এদিকে সিরিয়ায় পাড়ি জমানোর ঘটনায় উদ্বিগ্ন লুটনের বাংলাদেশি কমিউনিটি। বিস্তারিত জানাচ্ছেন লন্ডন প্রতিনিধি শোয়েব কবির।
লন্ডন থেকে প্রায় 50 কিলোমিটার দূরে বাঙালি অধ্যুষিত লুটনে স্পেন্সার রোডের 65 নম্বর বাড়িতেই দীর্ঘদিন ধরে থাকত সিরিয়ায় পাড়ি জমানো 12 সদস্যের বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পরিবারটি। বাড়িটি এখন পুরো ফাঁকা। সবার কাছে বেশ পরিচিত বৃদ্ধ আব্দুল মান্নানের পরিবার সিরিয়ায় পাড়ি জমানোর ঘটনায় মর্মাহত দীর্ঘদিনের প্রতিবেশীরা। 40 বছর ধরে মনুমিয়ারে চিনি, মনুমিয়া বালা লোক, কিন্তু কি যে হলো এটাই তো আমরা অনুভব করতে পারছি না। বিশেষ করে মনুমিয়া সাহেবের সাথে খুব একটা পরিচিত ছিলাম, কিন্তু এটা শক নিউজ যে উনি এরকম করবে বা হয়ে গেছে। সহজ সরল এই পরিবারটি সিরিয়ায় পাড়ি জমানোর মূল পরিকল্পনাকারী হিসেবে আব্দুল মান্নানের 21 বছর বয়সী মেয়ে রাজিয়া খান বলে ধারণা করছেন প্রতিবেশীরা। কলেজে থাকা অবস্থায় ব্রিটেনের নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল মুহাজিরিনের সাথে সম্পৃক্ত হয়ে পড়ে বলে জানা গেছে। রাজিয়া বেগম উনি রেডিক্যালাইজ হয়েছিল এবং উনি সবকিছু এটার পিছনে শি ইজ দ্য কাইন্ড অফ দ্য মেইন পারসন বিহাইন্ড আপনার সবাইকে নিয়ে বাংলাদেশে যাওয়া, এবং এই যে পরিকল্পনা করছে ওইটার পিছনে উনি ছিল সবকিছু। তারপরে সে যখন কলেজে গেছে, কলেজে পড়াতে গিয়ে ফার্স্ট ইয়ারে সে রেডিক্যালাইজ হয়েছে এবং ওইখান থেকে তার যে একটা সম্পর্ক আল মুহাজিরিনের সাথে ওইটাই ছিল। এই জিনিসটা কিন্তু আবার কমিউনিটি অথবা ওর পরিবারের মধ্যে কারো কোনো জানা ছিল না। পরিবারটির বর্তমান অবস্থা সম্পর্কে স্থানীয় কাউন্সিল ও পুলিশ কিছুই জানে না, তবে এই বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান স্থানীয় কাউন্সিলর। ওরা দেশে যাওয়ার আগে পুলিশ কিন্তু ওদেরকে এয়ারপোর্টে স্টপ করছিল, স্টপ করে তাদের বাসায় আনছিল, বাসায় আনে বাসা সার্চ করছে এবং একটা সন্দেহজনক কারণে তাদেরকে একটা মেয়েকে, তাদের যে একটা মেয়ে আছে, মেয়েকে সন্দেহজনক কারণে তাকে স্টপ করা হয়েছিল। কিন্তু এখনো পুলিশ কিন্তু কুলাকুলি কিছু বলতেছে না যে কেন তাদেরকে স্টপ করা হয়েছিল, তখন তারা কি পাইছে, তারপরে আবার তাদেরকে যেতে কেন দেওয়া হলো। বাংলাদেশি কমিটির নেতারা বলছেন এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা বাংলাদেশি কমিটির জন্য বেশ ক্ষতিকর, তাই সবাইকে এই ব্যাপারে সচেতন থাকার পরামর্শ দেন তারা। এই যে বাংলাদেশ হিসাবে ওরা যে বিভিন্ন এক্সট্রিমিস্ট গ্রুপের সাথে জড়িত হচ্ছে, সেজন্য আমি মনে করি বাংলাদেশের জন্য অত্যন্ত একটা ক্ষতিকর ব্যাপার যে আপনাদের ছেলেমেয়েরা কি করতেছে, কোথায় যাচ্ছে, একটু আপনারা খোঁজ খবর নিয়ে রাখবেন। বাংলাদেশি কমিউনিটির একজন হিসাবে আমরা এগুলো সাপোর্ট করি না, সমর্থন করি না, কারণ জেহাদ বা ওই যে আইএস সিরিয়া যাওয়া এগুলো খুব দুঃখজনক ব্যাপার, এবং আমি আশা করব বাংলাদেশি কমিউনিটি সবার কাছে এই প্রত্যাশা রাখবো যে সবাই যেন সচেতন হয়। পরিবারটিকে বাংলাদেশে যাওয়ার সময় গত 9 এপ্রিল লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আটকে দেওয়া হয়। পরবর্তীতে তাদের লুটনের বাসা তল্লাশি শেষে একদিন পর ব্রিটেন ছাড়ার অনুমতি দেওয়া হয়। সিরিয়ায় পাড়ি জমানো বাংলাদেশি 12 সদস্যের পরিবারটি এই বাড়িতেই থাকতেন। তাদের সিরিয়া যাওয়ার বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন পুরো কমিউনিটি। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রিয়াদের বাথা আইরিশ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবুল বশির। প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপসচিব মিজানুর রহমান। সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম অপূর্বের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় আলোচনা সভা। উপস্থাপন করেন মাওলানা আব্দুস সালাম। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দকে সব দলমতের ঊর্ধ্বে থেকে প্রবাসীদের কল্যাণ ও দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। অনুষ্ঠানে সাংবাদিক ফোরামের সদস্যরা ছাড়াও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়া কোনো ধর্মের ধার ধারেন না বলেই রমজান মাসে ইফতারের সময় ক্রমাগত মিথ্যাচার করে যাচ্ছেন। বুধবার জাতীয় সংসদ ভবনের এলডি ভবনে ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি আরো বলেন, বাংলাদেশের অসাম্প্রদায়িকতাকে রক্ষা করতে হলে আগে জঙ্গিবাদকে দমন করতে হবে। বেগম খালেদা জিয়া এমন একজন নেত্রী যিনি ধর্মের ধার ধারেন না, বিশ্ব ইজতেমার ধার ধারেন না, ঈদে মিলাদুন্নবীর ধার ধারেন না, পীর ফকিরের মাজারকে তোয়াক্কা করেন না। উনি সবকিছু অগ্রাহ্য করে উনি রোজা রমজানের দিনে মিথ্যাচার করে চলেছেন। খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতি থেকে যদি আমরা দূরে না রাখতে পারি, তাহলে বাংলাদেশ আবার বিপদের ভিতরেই পড়ে যাবে। বিদ্যুৎ খাতের উন্নয়নে চলতি অর্থ বছরের বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বুধবার সন্ধ্যায় জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের ইফতার মাহফিলে তিনি বক্তব্য রাখেন। ডিপিডিসির উন্নয়ন কাজে 10,000 কোটি টাকা বরাদ্দের কথা জানান তিনি। বাংলাদেশকে মধ্যবিত্ত আয়ের দেশে পরিণত করতে এ খাতের আধুনিকায়নে সরকার সচেষ্ট বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। দেশে গভীর রাজনৈতিক সংকট চলছে উল্লেখ করে সবাইকে এর থেকে উত্তরণের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে পলিটিক্যাল ক্রাইসিস ইন বাংলাদেশ নামে বইয়ের প্রকাশনা উৎসবে বক্তব্য রাখেন তিনি। এ সময় সরকার একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি। গণতন্ত্রের পক্ষে প্রতিনিয়ত এই দলটি কথা বলে, কিন্তু প্রতিনিয়ত গণতন্ত্রের বিপক্ষে এই দলটি কাজ করে। দেশ একটা গভীর সংকটের মধ্যে আজ, রাজনৈতিক সংকটে। এই সংকট থেকে দেশকে মুক্ত করা দরকার এবং এই দেশটাকে আরেকবার একদলীয় স্বৈর শাসনে অধীন করা যেতে পারে না, করতে দেওয়া উচিত হবে না। বিশেষ ক্ষমতা আইনে মিরপুর মডেল থানায় করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সহ 28 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার সকালে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এ পরোয়ানা জারি করেন। এই মামলায় 32 আসামির মধ্যে 28 জন অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। গত 30 জানুয়ারি বিএনপির ডাকা অবরোধ চলাকালে মিরপুরের কল্যাণপুর এলাকায় গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের মামলায় বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া, আমানুল্লাহ আমান, হাবিবুন্নবী সোহেল সহ 32 জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট হাতে পেলেই পল্টন থানা নাশকতার 3 মামলায় জামিন বিষয়ে আদেশ দেয়া হবে বলে জানিয়েছেন আপিল বিভাগ। বুধবার সকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিষয়টি নিশ্চিত করেন। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের বিষয়ে আদেশের দিন ধার্য ছিল বুধবার। তবে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য গঠিত মেডিকেল বোর্ডের রিপোর্ট আদালতে না পৌঁছায় প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এ তথ্য জানান। এর আগে গত 5 জুলাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্য পরীক্ষার জন্য 3 সদস্যের মেডিকেল বোর্ড গঠনের আদেশ দেন আপিল বিভাগ। চট্টগ্রাম বন্দরে তেলের নামে আমদানিকৃত কোকেন এর ড্রাম থেকে সংগ্রহীত নমুনা সেনাবাহিনীর আর্মড ফোর্সেস ফুড অ্যান্ড ল্যাবরেটরিতে পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফরিদ আলম এই নির্দেশ দেন। এছাড়া গোয়েন্দা সংস্থা সিআইডির ফরেনসিক ল্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ল্যাবরেটরিতেও কোকেনের আলামত পরীক্ষার নির্দেশ দেওয়া হয়। চট্টগ্রাম বন্দর থেকে সংগৃহীত নমুনা ও আলামত বুধবার সন্ধ্যায় আদালতে উপস্থাপন করে মামলার তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশ এর আগে দুপুরে চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে জব্দ করা কন্টেইনারটি 107টি ড্রাম থেকে 321টি নমুনা সংগ্রহ করে গোয়েন্দা পুলিশ। এ সময় বন্দর ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত 6 জুন কোকেন সন্দেহে ওই কন্টেইনারটি জব্দ করে শুল্ক গোয়েন্দা বিভাগ। এরপর প্রাথমিক পরীক্ষায় কোকেনের অস্তিত্ব পাওয়া গেলে গত 27 জুন একটি মামলা দায়ের করে পুলিশ। এদিকে আদালতের নির্দেশনার পর পরীক্ষার জন্য নমুনা 3টি ল্যাবে পাঠাতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে তদন্ত সংস্থা। নমুনা সংগ্রহের পর এগুলো বিজ্ঞ আদালতে আমরা উপস্থাপন করেছি। বিজ্ঞ আদালতের সামনে এগুলো সিলগালা করে আমরা আর্ম ফোর্সেস ফুড একটি ল্যাবরেটরিজ আছে সেখানে পাঠাবো, প্লাস সিআইডি সেখানে একটা ল্যাবরেটরি আছে ওখানে পাঠাবো, এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আমরা এগুলো পাঠাবো এবং এগুলো পরীক্ষার রিপোর্ট আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। নারায়ণগঞ্জে 7 খুনের মামলায় পলাতক 13 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফের আদালত এ পরোয়ানা জারি করেন। এছাড়া শুনানি শেষে নিহত প্যানেল মেয়রের স্ত্রী সেলিনা হোসেন বিউটির দায়ের করা নারাজি পিটিশনটিও নামঞ্জুর করা হয়। এর আগে এই মামলায় গ্রেফতার 32 জনকে নিয়মিত হাজিরা দিতে আদালতে উপস্থিত করা হয়। এ সময় মামলার চার্জশিটের ব্যাপারে নারাজি পিটিশনের শুনানি অনুষ্ঠিত হয়। এরপর পিটিশনটি খারিজ করে চার্জশিট গ্রহণ করা হয়। গত 9 এপ্রিল জেলার গোয়েন্দা পুলিশ মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে নিহত নজরুলের স্ত্রী সেলিনা হোসেন বিউটি ওই চার্জশিটের বিরুদ্ধে 11 মে নারাজি পিটিশন দাখিল করেন। তিনি অভিযোগ করেন মামলার এজাহারে উল্লেখ করা 6 আসামির মধ্যে 5 জনকেই চার্জশিট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নারাজির দরখাস্তটি নামঞ্জুর করেছে। এই নামঞ্জুর করার কারণে আমরা হতাশ হয়েছি, আমরা সংক্ষুব্ধ হয়েছি। এই আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব। একজন আসামিরা 6 জনরে না ধরে কিভাবে তাদেরকে বাদ দেওয়া হয়? এখন নারাজিও আমার জন্য কেন বাধা? আমার কিসের জন্য আমার বাধা? সবার জন্য যা প্রযোজ্য, আমিও তো একজন নাগরিক হিসেবে আমার জন্য তাই প্রযোজ্য হওয়া উচিত। সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় নির্মাণ ও ইমারত আইন মামলায় রানার মা সহ অভিযুক্ত 6 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে 18 আগস্ট প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহিনুর রহমান এই নির্দেশ দেন। এর আগে এ বিষয়ে ইমারত আইনে মামলাটির চার্জশিট আমলে নেয়ার বিষয়ে শুনানি করেন আইনজীবীরা। রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা মামলাটির অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানিও 18 আগস্ট ধার্য করা হয়। রাজধানীর আবাসিক হোটেলে চট্টগ্রামের মুক্তিযোদ্ধা আইয়ুব খানের আত্মহত্যার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নানকে অভিযুক্ত করেছেন আরও এক মুক্তিযোদ্ধা। তার কাছে কোনো কাজে গেলে প্রায়ই অসদাচরণ করেন বলেও অভিযোগ করেন তারা। আত্মহননের আগে মুক্তিযোদ্ধা আইয়ুব একটি চিরকুটে সচিবকে মৃত্যুর জন্য দায়ী করেন। এতে বলা হয়, সচিব এম এ হান্নান ঘুষ ও উপঢৌকন নিয়েও তার কাজ করে দেননি, উল্টো গলা ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেন। এদিকে সংশ্লিষ্ট মন্ত্রী এবং অভিযুক্ত সচিব বিষয়টিকে অস্বীকার করেছেন। তাদের দাবি, চিরকুটে উল্লিখিত জেলা মুক্তিযোদ্ধা কমান্ড গঠনের বিষয়টি মন্ত্রণালয়ের এখতিয়ার বহির্ভূত। সচিবের দাবি, তিনি চট্টগ্রামের ওই মুক্তিযোদ্ধাকে চেনেন না, তবে বিষয়টিকে খতিয়ে দেখা হবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আমার মুক্তিযোদ্ধা ভাইকে ইন্তেকাল করেছেন এক সচিব মহোদয়ের কারণে, সেই ভুক্তভোগী আমি একজন। এই সচিবের দুর্ব্যবহারের ভুক্তভোগী আমি একজন। আমার সাথে উনি দুর্ব্যবহার করেছেন, যার জন্য আমি ওনার সাথে দুর্ব্যবহার করেছি, কিন্তু মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো কিছু ওনাকে কিছু বলা হয় না। উনি মন্ত্রণালয়টা ওনার নিজস্ব সম্পদ মনে করে উনি যা ইচ্ছা তাই ব্যবহার করে মুক্তিযোদ্ধাদের সাথে। এটা তো প্রশ্নই ওঠে না, কারণ হলো যে দুর্ব্যবহার করার কোনো কারণ নেই। ওনাকে বাইরে আমি চিনি না, আমার বাসায় যাওয়ার তো প্রশ্নই ওঠে। আমি তো বললাম আপনাকে, আমার বাসায় যাওয়ার, আপনি আমার বাসার নিচে গিয়ে খোঁজ দিয়ে দেখতে পারেন। আমি রজনীগন্ধা 500 থাকি, ওখানে রজনীগন্ধা সচিব পর্যায়ের লোকজনই থাকে বেশি। ওখানে পুলিশ থাকে, গার্ড থাকে, সব থাকে। একজন লোক ঢুকতে গেলেও তাকে বলে যেতে হয় যে আমি কোন বাসায় যাবো। এখানে বলছে যে সচিব মহোদয়কে টাকা দিচ্ছেন বা খারাপ আচরণ করছে, গলা ধাক্কা দিয়ে বের করছে। তো আমি যেটুকু মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে সচিব সাহেবকে দেখেছি, তিনি একজন অত্যন্ত সৎ অফিসার হিসাবে আমি জানি। মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল তাদের নিজস্ব গঠনতন্ত্র আছে, তারা তাদের গঠনতন্ত্র মোতাবেক নিয়ন্ত্রিত হন এবং সেটা মন্ত্রণালয়ের কোন রকম কর্তৃত্ব নেই। ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার সকালে। এজন্য রাত থেকে রাজধানীর কমলাপুর স্টেশনে এসে লাইনে দাঁড়িয়েছেন অনেকে। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী সামিউল মুঈদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুঈদ। মামুন, অপেক্ষা এবং অপেক্ষা। ট্রেনের টিকিট কাটার জন্য সাধারণ মানুষের যে অপেক্ষা, সেই অপেক্ষার প্রহর কিন্তু শুরু হয়ে গেছে কমলাপুর রেল স্টেশনে। আমি যখন এসেছিলাম তখন ঘড়ির কাঁটায় 12টার কিছু বেশি বাজে, কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল যে আস্তে আস্তে বিভিন্ন মানুষ এসে জড়ো হচ্ছেন এখানে ট্রেনের টিকিট কাটার জন্য। আগামীকাল সকাল 9টা থেকে ট্রেনের টিকিট দেওয়া হবে, আমাকে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। আমি মামুন কিছু তথ্য দিচ্ছি যে আগামীকাল থেকে আসলে যে ট্রেনের টিকিটটি দেওয়া হবে সেটি হচ্ছে 13 তারিখের জন্য, পরবর্তীতে 10 তারিখের জন্য, 14 তারিখের টিকিট দেওয়া হবে, 11 তারিখ টিকিট দেওয়া হবে 15 তারিখের জন্য, 12 তারিখ টিকিট দেওয়া হবে 16 তারিখের জন্য এবং 13 তারিখ টিকিট দেওয়া হবে 17 তারিখের জন্য। আমি মামুন যে তথ্যটি আপনাকে জানাচ্ছি যে মানুষ কিন্তু ধীরে ধীরে এসে প্রবেশ করছে কমলাপুর রেল স্টেশনে। এখানে অনেককে আমরা দেখেছি যারা আসলে এখানে বসে আছে, বসে আসলে কেউ আমরা দেখেছি লুডো খেলছে বা তারা আসলে সময় কাটানোর জন্য অনেককে আমরা বই পড়তে দেখেছি, কেউ কয়েল কিনে এনেছে, প্রত্যেকের কাছে পানি আছে পর্যাপ্ত। তারা আসলে অপেক্ষার প্রহরে আছে কখন সকাল 9টা বাজবে তারা তাদের কাঙ্ক্ষিত যে টিকিট সেই টিকিটটি কাটতে পারবে। আমাকে রেল কর্তৃপক্ষ যে তথ্যগুলো জানিয়েছে যে এই বছর ঈদ উল ফিতরের জন্য যে আসন সংখ্যা রয়েছে সেখানে 5% আসলে ভিআইপিদের জন্য সংরক্ষণ করা হবে, 5% হচ্ছে স্টাফ যারা আছে তারা আসলে পাবে রেল কর্তৃপক্ষের, এবং 25% যে টিকিট রয়েছে সেটা কিন্তু SMS এবং ই টিকিটিং এর মাধ্যমে কিন্তু আসলে প্রদান করা হবে। পুরোপুরিভাবে রেল কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে ওনারা প্রত্যেক বছর যেমন প্রস্তুতি নিয়ে থাকেন, অসংখ্য মানুষের যে চাপ, ঘরমুখো মানুষের যে চাপ, নারীর টানে বাড়ি ফেরার যে মানুষের আকুতি, সেই আকুতিকে ওনারা সমর্থন করে সাধারণ মানুষ যেন নিরাপদে এবং দ্রুততম সময়ের মধ্যে যেতে পারে সেই বিষয়গুলো ওনাকে আমরা জানিয়েছেন। আমি কথা বলেছিলাম কিছু আসলে অপেক্ষমান মানুষের সাথে যারা আসলে প্রত্যেকেই আছে, যারা আসলে অপেক্ষা করছে এখানে ট্রেনের টিকিট কাটার জন্য। তারা প্রত্যেকে আমাকে জানিয়েছেন যে বাড়ি ফেরার যে আনন্দ মামুন, সেই আনন্দের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। সেই আনন্দের জন্য ওনারা যে কষ্টগুলো আছে সেই কষ্টগুলো স্বীকার করছেন এখানে। সেহরির পর আরো মানুষ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা রেলে যা ছিল স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মামুন। দর্শক, রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সামিউল মুঈদ। জানাচ্ছিলেন যে আগামীকাল সকাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও রাত থেকে লোকজন সেখানে অপেক্ষা করছেন। চলে যাচ্ছি পরের খবরে। রাজধানীর ধানমন্ডিতে বাস চাপায় মারা গেছে এক শিশু। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা একটি বাসে আগুন ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর 1টার দিকে একটি বাস থেকে নামার পর আরেকটি বাস শিশুটিকে ধাক্কা দেয়। এতে শিশুটি ঘটনাস্থলে মারা যায়। বাসটি সিগন্যাল অমান্য করেছিল বলে জানায় পুলিশ। এ সময় সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর ও একটি বাসে আগুন দেয়। ঘটনার পরপর ধানমন্ডি থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয় এক বাস চালককে। বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ধানমন্ডি থানায় মামলা করা হয়েছে। বাচ্চাটা আসতেছে, আসার সময় বাচ্চাটা এখানে ছিল, আসার সময় হালকা একটু ব্রেক করছে, ব্রেক করার সময় টান দিয়েছে, টানার সময় বাচ্চাটা মাথায় রেখে পুরো আঘাত খেয়েছে। যে গাড়িটা থানায় নিয়ে গেছে ওটা থেকে নেমছে, এটা ইয়া মেরে দিছে। এটা মানে বাম সাইডে দিয়ে ইয়া ঢুকাই দিছে উল্টা, মানে ওরা আগে যাবে এটা, ওটা পরে যাবে। ওটা তো বাচ্চা নামাচ্ছে, নামান আগে আর কি গাড়ি চালানো শুরু করেছে সিগন্যালের জন্য। প্রত্যেক গাড়ি ড্রাইভারকে বলতে চাই সিগন্যাল মারা উচিত না, মানুষজন এভাবে বাঁচবে না। দেশের বাইরের খবর। 8 নভেম্বর মিয়ানমারের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। বুধবার মিয়ানমারের নির্বাচন কমিশনের এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়। দেশটিতে 25 বছরের মধ্যে এই প্রথম একটি অবাধ ও গণতান্ত্রিক নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনে ক্ষমতাসীন ইউএসডিপি পার্টির সঙ্গে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির দল এনএলডির হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। তবে আগামী নির্বাচনে এনএলডি জয়লাভ করলেও প্রয়াত স্বামী এবং 2 সন্তান ব্রিটিশ নাগরিক হওয়ায় সুচি প্রেসিডেন্ট হতে পারবেন না। 2010 সালে মিয়ানমারের সেনা সমর্থিত সরকার আসার পর বিভিন্ন ধরনের সংস্কারের অংশ হিসেবে গৃহবন্দিত্ব থেকে মুক্তি দেয়া হয় অং সান সুচিকে। এর আগে 1990 সালের নির্বাচনে এনএলডি জয়লাভ করলেও সে সময় নির্বাচনের ফল মেনে নেয়নি তৎকালীন জান্তা সরকার। খেলার খবর। ক্রিকেটের যে কোনো ফরম্যাটের চেয়ে ওয়ানডেতে নিজেদের শক্ত অবস্থানের কথা তুলে ধরলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। টি-20 সিরিজ হারলেও রঙিন পোশাকের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেও জানান তামিম। এছাড়া পাকিস্তান ও ভারতের সঙ্গে যে ক্রিকেট বাংলাদেশ খেলেছে তার ধারাবাহিকতা থাকলে ভালো ফলাফল সম্ভব বলে মনে করেন এই ওপেনার। অনেক কনফিডেন্স সাইড ওয়ানডেতে, যেহেতু আমরা লাস্ট বেশ কয়েকটা সিরিজ ধরে বেশ কয়েকটা ম্যাচ ধরে আমরা ভালো খেলছি। নো ডাউট সাউথ আফ্রিকা খুব প্রফেশনাল ইউনিট, খুবই স্ট্রং টাইপ, এই কারণে ওরা ওয়ার্ল্ডে 1-2-তে আছে। আমি এখনো বিশ্বাস করি আর আমি সবসময় এটা বিশ্বাস করবো যে আমাদের স্পিনার ওদের স্পিনার চেয়ে এনি ডে ভালো, যে কোনো দিন ভালো। ওদেরও স্পিনারগুলা যে স্পিনারগুলো টি-20 খেলেছে, তারপর ইমরান তাহের আছে, ওরাও খুবই ভালো। বাট যদি কম্পেয়ার করতে বলেন আমি আমাদের স্পিনারগুলোকে অ্যাটলিস্ট 5-6 গুণ আগে রাখবো। দেশের মাটিতে সর্বশেষ 3টি সিরিজে খুবই সফল বাংলাদেশ ক্রিকেট দল। তবে আগের 3 প্রতিপক্ষের চেয়ে দক্ষিণ আফ্রিকা অনেক শক্তিশালী। প্রোটিয়াদের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে এমনটাই মন্তব্য করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পাশাপাশি সফরকারীদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় নিয়েও আশাবাদী তিনি। বুধবার এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এমনটাই বলেন এই টাইগার অলরাউন্ডার। আমরা যতগুলো অপোনেন্ট ফেস করছি আমার কাছে মনে হয় এটা বেস্ট অপোনেন্ট, সো আমাদের জন্য অনেক টাফ হবে। অ্যাট দি সেম টাইম আমরা আমাদের বেস্ট ক্রিকেট খেলতে পারলে আমরা যেভাবে পারফর্ম করছি এখন ওয়ানডেতে, আমার কাছে মনে হয় অবশ্যই আমাদের ম্যাচ জেতা সম্ভব। যদি আমরা ফার্স্ট ম্যাচ কিংবা সেকেন্ড ম্যাচের ভেতরে একটা জিতে যাই তখন আমাদের কাছে সমীকরণ চলে আসবে যে আমরা সিরিজটাও হয়তো জিততে পারি, তখন আমরা সেভাবে চিন্তা করবো। সো এই কারণে আসলে ফার্স্ট ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। লাস্ট 2টা ম্যাচ ফিল্ডিংটা অত ভালো করিনি, যেটা আমরা সবসময় লাস্ট অনেকদিন ধরে করছিলাম। সো এই জায়গাটাতে আমরা হয়তো অবশ্যই একটু ইমপ্রুভমেন্ট আমি বলবো না, আমাদের হয়তো জানি না কি জিনিসটা দরকার আছে, হয়তো আরেকটু বডি ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভটা করতে পারলে হয়তো ভালো হবে, বাট এটা কোচরা ভালো বলতে পারবে। দর্শক, প্রবাসের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মহাসড়কে যানজট আর খানাখন্দে ঈদযাত্রা নিয়ে চিন্তিত পরিবহন সংশ্লিষ্টরা। ভোগান্তি কমাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাইওয়ে পুলিশের। উন্নয়ন প্রশ্নবিদ্ধ করতে ইফতার পার্টিতেও মিথ্যাচার করছেন বিএনপি নেত্রী। পেট্রোল বোমা হামলার হুকুমদাতা হিসেবে ট্রাইব্যুনালে বিচার হবে, সংসদে প্রধানমন্ত্রী। ব্রাজিল থেকে আমদানি করা গম খাওয়ার উপযোগী, হাইকোর্টের রায়, তবে এ গম নিয়ে কাউকে বাধ্য করা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশ নেওয়া যাবে না, আদেশ হাইকোর্টের। রিট আবেদনকারী শিক্ষার্থীদের অসন্তোষ।
এবং ফেলানী হত্যা মামলার রায়ের বিরুদ্ধে 13 জুলাই পিটিশন করবে ভারতীয় মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্ডিয়া। দর্শক, এই ছিল প্রবাসীর সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন START SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।